নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম আরোগ্য। শুনতে থাকুন গল্প আরোগ্য। পিছনে শব্দ হতেই অসিত আড়াল করে দাঁড়ালো, দুপা জোর করে। দেখতে পেলে এখন হাজার প্রশ্ন, হাজার কৈফিয়ত। কিছু জিজ্ঞাসা না করলেও মুখ ধরপড় করে। জ্বলন্ত চাউনি লতিকার। মুখের চেহারা দেখে মনের খবরে রাজ পায়, কোনো কিছু গোপন থাকে না। লতিকা কিন্তু ধীর পায়ে বারান্দার কাজ বরাবর এসে দাঁড়ালো, আর এগোলো না। আশ্চর্যকাণ্ড, মানুষটা মুখ ধুতে আরম্ভ করেছে আধ ঘন্টা আগে। দুবার ঠান্ডা হয়ে যাওয়া চায়ের জল লতিকা গরম করল, কিন্তু কারোর দেখা নেই। কি গো, অফিস টফিস আজ বন্ধ নাকি? কটা বাজে সে খেয়াল আছে? খেয়াল আবার নেই। এখান থেকে মুখ তুললেই দেওয়ালে লটকানো ঘড়িটা নজরে আসে। কত আর, বড়জোর মিনিট 10 ফাস্ট। তা হলেও দেরি হয়েছে বই কি, বেশ দেরি হয়েছে। এই হয়ে গেছে, তুমি চা ঢালতে শুরু করো। অসিত জায়গা ছাড়ল না। গাঁটি ছাড়লেই কেলেঙ্কারি হয়ে যাবে, সবকিছু ফাঁস। একটু দাঁড়িয়ে থেকে লতিকা নিচে নেমে গেল। শরীরটা কদিন অসিতের খারাপই হয়েছে। মাঝরাতে গায়ে আলতো গা ঠেকে যেতেই লতিকা চমকে উঠে বসেছে। বেশ গরম। হাত দিয়ে দেখেছে কপাল আর গাল, বুক। কারোর কথা তো শুনবে না। শুরু শীতের হিম লাগিয়ে ফিরবে মাঝরাতে। তাসের বিবি হাতে পেলে ঘরের বিবির কথা মন থেকে উধাও। শুধু কি বিবিরই কথা, ঘর সংসার, এমনকি 1 বছরের খোকনের কথা মনে থাকে না। বলে বলে লতিকা হয়রান। রাতের প্রতিজ্ঞা ভোরেই খতম। প্রতিশ্রুতির পরমায়ু চৌকাট পর্যন্ত। ওপারে গেলে যে কে সেই। সেদিন ঘুমন্ত মানুষটাকে লতিকা ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়েছিল। জ্বর হয়েছে বলতে হয়তো, মাঝরাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাত খাচ্ছ? জানতে পারলে দুখানা রুটি না হয় করে রাখতুম। আচমকা জেগে উঠে অসিত প্রথমটায় কিছু বুঝতে পারেননি। অন্ধকারে চোখ কুঁচকে কুঁচকে দেখেছিল। চোর ছেঁচড় নাকি? শীত কেটেছে ঘরের দেওয়ালে? সর্বনাশ। কিন্তু একটু পরেই আসল ব্যাপারটা জানতে পেরেছিল। তা জেনে সর্বনাশের মাত্রাটা অবশ্য কমেনি একটুও। তবু ঝেড়ে ফেলবার মতো চেষ্টা করেছিল অসিত, যে আমার অস্তিনে বসা শ্যামা পোকা ঝেড়ে ফেলবার মতন। এই তো ঠান্ডা লেগে একটু জড়ভাব হয়েছে, ও কিছু নয়। পাশ ফিরে শোবার চেষ্টা করতেই লতিকা বাধা দিয়েছিল। একটু জড়ভাব মানে? গা তো বেশ গরম, ধান নিলে ক্ষয়ী হয়ে যায়। অসিত আর কথা বাড়ায়নি। কেঁচোর তল্লাশে মাটি খুঁড়তে খুঁড়তে শেষকালে বিষধরের সঙ্গে মোলাকাত। তা চায়নি অসিত, কিন্তু অসিত না চাইলেও লতিকা ছাড়বার পাত্রী নয়। পরের দিন অফিস ফেরত ডাক্তার সেনের ফার্মাসিতে যেতে হবে। সেখান থেকে ওষুধ নিয়ে সোজা বাড়ি। এই কথা যদি না রাখা হয় তো অনর্থ করবে লতিকা মিত্তিরের সাপ কথা। গায়ে চাদর মুড়ি দিতে দিতে অন্ধকারেই অসিত ঘাড় নাড়ল। নিশ্চয়ই এই কথার আর নড়চড় হবে না। পরপর 2 দিন অফিস থেকে সোজা বাড়ি এলো অসিত। মাঝপথে ডাক্তার সেনের ফার্মাসিতে গিয়েছিল কিনা বোঝা গেল না, জানা গেল না, কারণ হাতে ওষুধের শিশি নেই। তার বদলে চষবার জন্য গোটা 4 পিল। যে কোনো মণিহারির দোকানেই তো তা পাওয়া যায়। সেদিন অসিত কিন্তু ধরা পড়ে গেল, কতকটা নিজের কাছেই। অফিসে বাথরুমে মুখ হাত ধোয়ার সময় কাশির দমক। থামাতে চেষ্টা করল, কিন্তু বৃথা। মার 2 থুতু ফেলার পরেই অসিত চমকে উঠল। জানলার পাল্লা দুটো খুলে দিল ভালো করে। না, আর ভুল নয়। স্পষ্ট দেখা যাচ্ছে রক্তের ছিটে। জবা কুসুম শঙ্কা সং। এমনও তো হতে পারে কাশতে কাশতে গলাটা চিড়ে গেছে, সামান্য রক্তের ফোঁটা। ভয় পাওয়ার কিছু নেই এতে।
অসিত অনেক বোঝালো নিজের মনকে, কিন্তু বোঝানোই সার। এক ফোঁটা রক্তেই সারা শরীরের রক্তহীন। ভালো করে মুখ ধুয়ে অসিত বাইরে এসে দাঁড়ালো। চেঁচামেচি চলবে না, একটি বেফাস কথা নয়, একটু জানাজানি হলেই কেলেঙ্কারি, তিলকে তাল করবে মানুষ। গলা দিয়ে রক্ত পড়া তো নয়, চিত্রগুপ্তের পাঞ্জা ছোঁয়ানো। এপারে বসবাসের পালা রীতি, তারই নির্দেশ, ঠাঁই বদলের ইশারা। বেসরকারি অফিস, তাও টলমলে। ব্যবসার যা অবস্থা, পাল ছেঁড়া পাটাতন ভাঙা নৌকোয় পারাপার। এখন ছুটি চাইতে গেলেই একেবারে ছুটি দিয়ে বসবে, এমুখো হবার উপায় রাখবে না। অসিত চুপচাপ টেবিলে বসে আঁচড় কাটতে লাগলো। কালো কালো আঁচড় ব্লটিং প্যাডের উপর। রাজরোগ বটে, কিন্তু হয় গরিবের। তরিবাদ বাদশাহী, ভালো ভালো ফল আর মেওয়া, দামি দামি বিদেশি ওষুধ, রক্তের বদলে রক্ত। গরিবের বেলায় রক্তপাতেই শেষ হয়। রাজস্ব ও চিকিৎসা, শুরুতেই মানুষের প্রাণ অষ্টাগত। ছুটির পর অসিত সোজা বাড়ি গেল না, পার্কে বসলো কিছুক্ষণ। কথাটা লতিকা জানতে পারলেই সর্বনাশ, কান্নাকাটি করবে, নিজের গায়ে সোনাদানা খুলে চিকিৎসা শুরু করবে। এ কোণে ও কোণে জমানো পুঁজি নিঃশেষ। তারপর অসুখের মুখোমুখি দাঁড়িয়ে খালি হাতে হাহুতাস, কপাল চাপড়ানো ছাড়া আর কিছু করবার থাকবে না। মনকে প্রবোধ দিল অসিত। অযথা চিন্তা করছে, এসব কিছু নাও তো হতে পারে। গলা দিয়ে রক্ত মানুষের কত কারণে বেরোয়। 7 পুরুষে কারুর এ রোগ নেই, মিছিমিছি ভয় পাচ্ছে। তার চেয়ে অসিত মতলব ঠিক করে ফেললে। এখান থেকে সোজা যাবে চাঁদনিতে। সেন ফার্মাসির দোলগোবিন্দ সেন পড়তো একসঙ্গে, 1-8 বছর নয়, স্কুল থেকে শুরু করে কলেজে বছর 2। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, অবশ্য অসিতের নিজের খরচেই। বাড়িতে ছোট ছেলেপিলে থাকলে একটা না একটা লেগেই থাকে। আজ পেট খারাপ, কাল সর্দি জ্বর, পরশু দাঁত ওঠার ঝামেলা, তার উপর লতিকার মাথার যন্ত্রণা। বাড়লে তো ছুটোছুটি করতেই হয়। পয়সার হয়েছে দোলগোবিন্দর, নেই নেই করেও দুবেলায় মন্দ রোগী জোটে না ডাক্তারখানায়। কিন্তু ভাগ্য বদলালেও দোলগোবিন্দ বদলায়নি। অসিত গেলেই খোঁজ খবর নেয়, বাড়ির খবর, বাচ্চার খবর, সব কিছু। 2-1 দিন অসিতের সঙ্গে বাড়িও এসেছে, যত্ন করে দেখেছে খোকনকে। নাম্বার মুখে অসিত পকেটে টাকা গুঁজে দেবার চেষ্টা করতেই ভুরু কুঁচকেছে। বেশ, দে টাকা, কিন্তু এই শেষ বলে দিচ্ছি, হাজার খোসামত করলেও দোলগোবিন্দ এই বাড়িতে আর পা দেবে না। পাশ থেকে লতিকাও অনুযোগ করেছে। সে কি কথা, আপনি ডাক্তার মানুষ, আপনার ফি আপনি নেবেন না? নেবেন বই কি। দোলগোবিন্দ হেসেছে। আমিও তো তাই বলছি বৌঠান, ডাক্তারই শুধু নই, মানুষও তো বটে। নির্বিবাদে লোকে চামড়া ফুঁড়ি বলে নিজের চোখে চামড়া বালাই রাখিনি, এ অপবাদ দেবেন না। টাকা অসিতের হাতে গুঁজে দিয়ে দোলগোবিন্দ নেমে গিয়েছিল। অনেক ভেবে চিনতে অসিত সেন ফার্মাসি যাওয়া ঠিক করল। এই তো কাছেই, বেড়াতে বেড়াতেই পৌঁছানো যায়। ভাগ্য ভালো অসিতের, রোগীর সংখ্যা কম ছিল, যে কটা ছিল 8 ঘন্টার মধ্যেই উঠে গেল। অসিত গুছিয়ে গুছিয়ে বললে ব্যাপারটা, একটু রেখে ঢেকে। 7 জন্মে কারুর এ রোগ ছিল না, তার উপরই জোর দিল বেশি করে। সর্দির দাঁত, একটুতেই ঠান্ডা লেগে কাশি শুরু হয়। সারা রাত মাঝে মাঝে বসে কাটাতে হয় কাশির ঠেলায়। রক্ত পড়ার প্রসঙ্গ একেবারে বাদ। চোখ কুঁচকে দোলগোবিন্দ সব শুনল। স্টেথিস্কোপ দিয়ে বুক পিঠ দেখলে ভালো করে, জিভ, চোখের পাতার নাড়ি কিছুই বাকি রাখল না। সেরকম কিছু তো বোঝা যাচ্ছে না, তবু সাবধানের মার নাই। এক্সরে করে ফেলায় সমীচীন। হাতুড়ে ডাক্তারকে দিয়ে নয়, অলিতে গলিতে মাকড়সার জালের মতন বাজে ক্লিনিকের ভিড়। ভালো করে কাউকে দেখানোই ভালো। মিছিমিছি মনে সন্দেহ পুষে রেখে লাভ কি। অসিত চুপচাপ শুনল। না রাম না গঙ্গা। ভালো কাউকে দেখানো মানেই তো
নজরানাও সেই মাফিক। দুখানা ফটো তুলতেই অর্ধেক মাইনে খাবার। ফটো যদি নিষ্কলঙ্ক হয় তবেই বাঁচোয়া, নইলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক আছে? এমনিতেই মাসের শেষে মাইনে যা হাতে আসে সারা মাস দুমুঠো গ্রাস জোটাই দুষ্কর। বাড়তি বিলাসিতার ঠাঁই হওয়াই দায়। তবু অসিত চিবিয়ে চিবিয়ে বললে, আছে নাকি জানাশুনো কেউ? দোলগোবিন্দ খাঁজ ফেললে কপালে। গোটা তিনে কাঁচড়, চোখের কোণে কাকের পায়ের হিজিবিজি দাগ। হাত দিয়ে স্টেথিস্কোপটা লোফালুপি করতে করতে বললে, আছে বই কি। কর্নেল সর্বাধিকারী রয়েছেন, পাকা লোক। নিজের হাতে আর এসব করেন না, তবে আমি চিঠি লিখে দিলে নিশ্চয়ই করবেন। একসময় আমি ওর প্রিয় ছাত্র ছিলুম। তাই দাও তবে। অসিত রায় মরিয়া। এসপার নয় ওসপার, রোগ পুষে রেখে আর লাভ কি? মনে মনে একবার হিসেব করে নিলে। বিয়ের ঘড়ি রয়েছে, সোনার চেন লাগানো, আংটি অবশ্য নিজের রোজগারে, কিন্তু ক্ষয়ে ক্ষয়ে এমন দাঁড়িয়েছে চিমটি কাটলেও সোনা উঠবে কিনা সন্দেহ। আমি আবার হপ্তা দুয়েকের জন্য বাড়ি যাচ্ছি, জমি জমা নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে মন কষাকষি। ভাগ বাটোয়ারা একটা না করে আসা পর্যন্ত নিস্তার নেই, নয়তো আমি সঙ্গে করে নিয়ে যেতাম তোমাকে। খসখস করে চিঠিটা লেখার ফাঁকে ফাঁকে দোলগোবিন্দ পড়লে। চিঠিটার উপর চোখ বুলিয়ে কাগজটা অসিতের দিকে এগিয়ে দিল। কাগজ নয়, যেন বিশল্যকরণী হাতে আসছে। এইভাবেই অসিত কাগজটা হাতে নিল, সযত্নে মুড়ে পকেটে রেখে উঠে দাঁড়ালো। তাহলে তুমি ঘুরে এসো দেশ থেকে, আমি এক্সট্রা প্লেট নিয়ে তোমার সঙ্গে দেখা করব। দিন দুয়েক সংকল্প অটুট ছিল অসিতের। কথায় কথায় অফিসের বড়বাবুকে এই কথাটা জিজ্ঞাসাও করেছিল, অবশ্য নিজের ব্যাপারটা চেপে। পাড়ার এক ছোকরার রোগটা কেমন কেমন, কর্নেল সর্বাধিকারীর কাছে যেতে চায় একবার। পুরো পাওয়ারের চশমা কপালের উপর তুলে বড়বাবু আঁতকে উঠে বলেছিলেন, বাঘে ছুলে 18 গা, জানো তো? কর্নেল ছুলে 28। এক একটি ফটোতে 32টি করে টাকা। আমার শালার পিসুতো ভাইয়ের বেলা তো দেখলুম কি না, দিব্যি জোয়ান ছেলে উঠে হেঁটে বেড়াচ্ছে, কেবল বুকের বাঁধিকে একটু ব্যথা। বড় লোকের ছেলে সবই সাজে, ছেলের কাতরানিতে বাপও কাত। ডাক্তার, বদ্যি, কবিরাজ কাউকে বাদ নয়। যেটুকু রক্ত বাকি ছিল ওই কর্নেল চুষে খেল, একেবারে বুকে হাঁটু দিয়ে। অসিতার কথা বাড়ালো না। তাছাড়া কদিন একটু ভালোই আছে, সামান্য কাশি, রাত্রে গাটা একটু গরম হয়, ভোরের দিকে সব ঠিক। ব্যাপারটা প্রায় মিটেই এসেছিল, কিন্তু সেদিন মুখ ধুতে গিয়েই কেলেঙ্কারি। বেশ বড় একটা ফোঁটা, আর রংটাও যেন আগের চেয়ে অনেক গাঢ়। অফিসে গিয়েও অস্বস্তি। ব্লটিং প্যাডে লাল কালির ছিটে দেখেই চমকে উঠল। কাশি এলেই মুখে রুমাল চেপে বাথরুমে দৌড়। একটি ফোঁটা রক্ত কোথাও পড়লে মুখ দিয়ে রক্ত ওঠা খাটুনির খতম। শত্রুকে নিয়ে ঘর করতেও মানুষ রাজি, কিন্তু ছোঁয়াচে রোগকে নিয়ে নয়। খুব ক্লান্ত মনে হলো নিজেকে, কিন্তু ভিড় ঠেলে অসিত পায়ে পায়ে সেন্ট ফার্মেসিতে গিয়ে হাজির। লুকোচুরির পালা শেষ। রোগ তো ধরা পড়েছে অনেক দিন, এবার রোগীও ধরা পড়ুক। উট পাখির মতন বালিতে মুখ গুজে বাঁচবার হাস্যকর প্রচেষ্টার কোনো মানে হয় না। এবারেও দোলগোবিন্দ মনোযোগ দিয়ে সব শুনল। ভুরু আরও কুঁচকে, কপালের গালের হিজিবিজি আঁচড়ও আরও জটিল। সব শুনে কেবল বললে, রাস্কেল, রোগের সঙ্গে রসিকতা করবার কোনো মানে হয় না। তুমি নিজে সংসারী লোক, সে খেয়াল আছে? জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো এখতিয়ার তোমার নেই। কথা শেষ করবার সঙ্গে সঙ্গে রিসিভার তুলে ধরল। নম্বর পেয়ে চাপা গলায় ফিসফাস কয়েক মিনিট, তারপর দাঁড়িয়ে উঠে বললে, চলো, আমার সঙ্গে চলো। কর্নেল সর্বাধিকারী নেই, ক্ষতি হলো না কিছু। জন তিনেক জান্ট্রেল সহকারী হাজির, ফটো নেওয়া হলো, সঙ্গে সঙ্গে রক্ত কফ পরীক্ষার বন্দোবস্ত।
দিন তিনেক পরে আবার দেখা করবার পরামর্শ। অসিতকে যেতে হলো না। প্লেট হাতে দোলগোবিন্দ বাড়ি এসে হাজির। সিঁড়ির মুখেই লতিকার সঙ্গে দেখা, মুখোমুখি। মেঘ থমথমে মুখ, ভিজে চোখের পাতা, সর্বনাশের ছায়া দু চোখের পাতায়। দোলগোবিন্দ সামনে নিল নিজেকে। ভয় পাওয়া মানেই লোকে প্রশ্রয় দেওয়া। তাছাড়া প্লেট দুটো দোলগোবিন্দ দেখেছে। সর্বনাশে সবে শুরু। গোটা কয়েক আঁচড়, বলয় গ্রাস নয়, মাত্র রাহুর স্পর্শ, তাও আলতো। বাসা বাঁধার কাঁচা বন্দোবস্ত। ঠিক সময়েই রোগ ধরা পড়েছে। বিজ্ঞান আর বীজাণুর মল্লযুদ্ধের উপক্রম। অসিত কোথায় বৌঠান? দোলগোবিন্দ আরও এক ধাপ উপরে উঠল। কথা বললেন না লতিকা। হাত দিয়ে মাথার খাটো ঘোমটা একটু টেনে দিয়ে ঘরের দিকে আঙুল দেখালো। বাইরের ঘর ছোটখাটো, একজনের মতন, কিন্তু গুটিয়ে শুটিয়ে তারই ওপর 2.5 জনের ব্যবস্থা। দেওয়ালে হেলান দিয়ে অসিত চুপচাপ বসে আছে। ইটের পাঁচটা সর্বস্ব বিবর্ণ দেওয়াল, বছর কয়েক চুনের প্রলেপ পড়েনি, কিন্তু মানুষটা যেন তাহার চেয়েও বিবর্ণ। উঁচু চোয়াল আর বিষণ্ণ দৃষ্টি। এই কদিনেই ভেঙে পড়েছে। তিল তিল করে নয়, একেবারে আচমকা। দোলগোবিন্দ কাছে গিয়ে দাঁড়ালো। হাসি হাসি করল মুখটা। একটু দম নিয়ে বললে, ভয় পাবার কিছু নেই, সামান্য একটু স্পট, মাসখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে। অসিত কোনো উত্তর দিল না। আর চোখে চাইল প্লেট দুটোর দিকে। হাতে তুলে নিল না। কি দরকার চোখ বুলিয়ে? নিশ্চয়কে সুনিশ্চিত করা? ফটোর সামান্য দাগ মনের মধ্যে বিরাট হয়ে বসবে। আলজিভে কাঁটা বিঁধে থাকার মতন সর্বদা অস্বস্তি। চিকিৎসা কি তুমি শুরু করবে? অসিত খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করল। ডাক্তারকে নয়, যেন নিজেকেই জিজ্ঞাসা করছে এমনই ভাব। না, আমি কেন? দোলগোবিন্দ ঘাড় নাড়ল। হসপিটালে বেড নেওয়াই সবচেয়ে ভালো। অসিত নান দুটি চোখ তুলে চাইল সামনের দিকে। দোলগোড়ায় লতিকা এসে দাঁড়িয়েছে, হাতে গরম দুধের কাপ। যুদ্ধ আসন্ন, তার চিহ্ন লতিকার উস্কো খুস্কো চুলে, উদাস চাউনিতে, নিরক্ত দুটো ঠোঁটে। আপনি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিতে পারেন? এমনিতে তো শুনেছি বেড পাওয়াই মুশকিল। যেমন করেই হোক ভর্তি করাতেই হবে। কাল সারাটা দিন চেষ্টা করব, উপায়ে একটা হয়ে যাবে। দোলগোবিন্দ চলে যাবার অনেকক্ষণ পর দুজনে বসল মুখোমুখি। অসিত আর লতিকা। কোনো কথা নয়, অথচ সব কথাই যেন বলা হলো। বিছানার উপর প্লেট দুটো পড়ে। দুজনের কেউ সেগুলো ছোঁয়া দূরে থাক, সেদিকে চাইলও না। বিষধর সাপই বুঝি কুণ্ডলি পাকিয়ে রয়েছে ওর মধ্যে। ছুঁতে গেলেই ছোবলে ছোবলে অস্থির করে তুলবে। কাজের লোক দোলগোবিন্দ খুঁজে পেতে ঠিক জোগাড় করেছে বেড। শহরে নয়, শহরতলিতে। তা হোক, ডাক্তার চেনা, যত্ন আত্মীর কমতি হবে না। খরচপত্রের দিক থেকেও সুবিধা। অফিসে 1 মাসের ছুটি, পুরো মাইনেতে, প্রায় ধস্তাধস্তি করে। বাড়তি ছুটি চাইলেই মাইনে কমে অর্ধেক। লতিকার পুঁজিপাটা নিঃশেষ। বন্ধু বান্ধবের কাছেও ধার, তাও লতিকার মারফত। এখন পয়সা কড়ির কথা ভাববার সময়ই বটে। মানুষটা সেরে উঠুক তবেই না সব কিছু। আশা আনন্দ সবই তো একটা মানুষকে ঘিরে। অন্য কোনো অসুবিধা নয়, রোজ বিকালে দেখতে যাওয়াই মুশকিলের ব্যাপার। খোকনকে পাশের বাড়ি গছিয়ে বেলা 3টের মধ্যেই লতিকা রওনা হয়ে পড়ে। 2 বার বাস বদল। রাস্তাটাও কম নয়। বেশিরভাগ মেয়েরা সাইকেল রিক্সা চাপে। যেতে আসতে 12 আনা রেট বাঁধা। লতিকা জোর পায়ে পার হয়ে যায়। কতটুকুই বা পথ, এর জন্য আবার এত পয়সা খরচ। চিকিৎসা শুরু হতেই দিন 15। ডাক্তারদের মন খুঁতখুতুনি। আবার প্লেট নেওয়ার বন্দোবস্ত, দামি দামি ওষুধ। অসিত একদিন লতিকার হাতই চেপে ধরল। কি হবে লতা? কোথা থেকে এসব জোগাড় হবে? আহ, তুমি থামো তো। রোগী মানুষ, এত মাথা ঘামাবার দরকার কি? লতিকা মুখ ঝামটা দিল।
কারোর ভাববার দরকার নেই, সব কিছু ভাবনা চিন্তা লতিকার। যতক্ষণ অসিতের সামনে থাকে লতিকা হাসির রং মাখে মুখে, গলার আওয়াজে আনন্দের সুর। কিন্তু বাইরে যাবার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে লতিকার মুখ চোখের চেহারা পাল্টে যায়। বেদনার ছায়া নামে দু চোখের চাহনিতে, সারা শরীরে ক্লান্তি আর অবসাদ। লেখাপড়া খুব বেশি শেখেনি লতিকা, অন্তত বিদ্যা বেছে জীবিকা অর্জনের মতন নয়। তাই অন্য পথ বেছে নিয়েছে। গলির মোড়ে চোখ ঝলসানো সাইনবোর্ড, দি ইন্ডিয়ান টেলার্স। যতটা গালভরা নাম, ব্যবসা অবশ্য ততটা নয়, কিন্তু একেবারে নিন্দারও নয়। প্রোপাইটার রজনীবাবুর মুখ চেনা, যেতে আসতে দেখা হয়। পুরনো আলাপের কবজাটা লতিকা নতুন করে পালিশ করে নিল। ছোটকো বন্দোবস্ত, কাটাই ছাঁটাইয়ের কাজে পাকা হাত লতিকার। ওস্তাগরকে হার মানানো, ছোট ছেলে মেয়েদের জামা ফ্রক বিশেষ করে। রাত জেগে কাজে লেগে গেল লতিকা। কল চালিয়ে হাত টনটন, এক দৃষ্টে চেয়ে জ্বালা করে ওঠে দুটো চোখ। অনবরত হাই ওঠে, মন পাতা বিছানা হাতড়ে বেড়ায়। তবু ছেড়ে লতিকা ওঠে না, একটি দিনের জন্যও নয়। ওষুধের দাম, পথ্য, মেওয়া সবই জোটাতে হবে ওকে। হাত পাতবার মতন আর কে আছে ধারে কাছে? যারা ছিল তারা সবাই ছাপোষা। নিজেদের সংসার আছে, সুখ দুঃখ আছে, মাপা আয়ে বাড়তি সাহায্য সম্ভব নয়। একদিন ধরা পড়ে যায় অসিতের কাছে। পিঠে বালিশ দিয়ে উঠে বসেছে অসিত। সামনের জানলায় ফ্রেমে বাঁধানো পত্রবহুল দেওদারের সার, সবুজ ঘাসে ভরা মাঠ, বাঁচার ইশারা। লতিকার দিকে মুখ ফিরিয়েই অসিত গম্ভীর হয়ে যায়, বলে, তোমার চোখের কোণে এত কালি পড়েছে কেন বলো তো? এক ফোঁটা রক্ত নেই সারা মুখে। আমাকে সারাতে গিয়ে তুমি আবার অসুখ ডেকে আনবে নাকি? লতিকা আলতো হাসে, মনে মনে ভাবে, মেয়ে মানুষের প্রাণ যে, রোগ বালাই কিছু আসবে না শরীরে। মুখে বলে, গালি পড়তে যাবে কেন মালাইশা? খোকনকে কাজল পড়াতে গিয়ে নিজের একটু পড়তে স্বাদ হলো। বেশি হয়ে গেছে বুঝি? ছি ছি, ডাক্তার আর নার্স কি মনে করলো বলো তো? কপট লজ্জায় লতিকা আঁচলে মুখ ঢাকে। দিন দুয়েক দোলগোবিন্দ এসেছিল পেশেন্টের মোটরে। অল্পক্ষণই ছিল, তার মধ্যেই বার চারেক অসিতের পিঠ চাপড়ালো। যা, খুব বেঁচে গেলি এবারে। বৌঠানে সিঁদুরের জোর আর শাঁখার জোর। আর মাসখানেকের মধ্যেই ছুটি। আর মাসখানেক নয়, ছুটি মিলল আরও মাস দেড়েক পরে। প্রায় আচমকা। ডাক্তার লতিকার সামনেই বললেন কথাটা। কাল থেকে ছুটি, বাড়ি যেতে পারে রোগী। তবে দিন 15 আর বিছানায় নয়, বারান্দায় চেয়ার পেতে বসবার অনুমতি পেয়েছিল অসিত। ডাক্তারের সামনে দু হাতে লতিকার একটা হাত জাপটে ধরল অসিত। লতিকার রক্তহীন মুখে রক্ত উপচে পড়ল, মুখ লুকোলো নতুন কোণের মতন। রোগীকে ছাড়বার দিন হাসপাতালের ডাক্তার লতিকাকে ডেকে পাঠালেন। বন্ধ ঘরে ঘণ্টাখানেক ধরে উপদেশ, রোগীর সম্বন্ধে সাবধান মানি, অন্তত আরও মাসখানেকের বিশ্রাম ব্যবস্থা, ভারী কাজ একেবারে বারণ। লতিকা চুপচাপ শুনল মন দিয়ে। কেবল ওঠার সময় বললে, সাবধানে রাখার আমি প্রাণপণ চেষ্টা করব। সেদিন হেঁটে নয়, একেবারে টানা মোটরে। অসিত আর লতিকা পাশাপাশি। সেই বিয়ের সময় জোরে ফিরেছিল। ভাড়াটে মোটরে এমন পাশাপাশি বোধহয় আর বসেনি। বাড়ির দরজায় নামতেই আশেপাশের অনেকেই এগিয়ে এলেন, বউ ঝিরা চৌকাঠ পর্যন্ত। কাল রোগ, বেঁচে ফিরে এসেছে মানুষটা, কম কথা। এক হাতে সবকিছু করেছে লতিকা, সংসার আর স্বামী দুজনকেই দেখেছে। বাইরের লোক এগিয়ে এলো বটে, কিন্তু ঘরের খোকন চুপচাপ দাঁড়িয়ে রইল পর্দার পাশে। চেনা লোক, এতদিন ছিল কোথায় মানুষটা? অসিতে গিয়ে খোকনকে কোলে তুলে নিল। অবসন্ন শরীর, সন্ধ্যার ঝোঁকেই অসিত ঘুমে কাত। ঘুম ভাঙল প্রায় মাঝরাতে। এমনি নয়, সেলাইয়ের কলের আওয়াজে। এই ভয়টাই
অবশ্য লতিকা করেছিল। আরও একটা মাস চালাতে হবে সংসার, যেমন করেই হোক। বিনা মাইনের ছুটি। অসিত কাজে না লাগা পর্যন্ত লতিকাকে কাজ করে যেতে হবে। এ কি? অসিত ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসল। কাঁচি কাপড় ফেলে লতিকা হন্তদন্ত হয়ে ছুটে এলো বিছানার উপর। ঘুম ভেঙে গেল তো? এই ভয়টাই আমি পাচ্ছিলুম। তা তো পাচ্ছিলে, কিন্তু কাপড়ের রাশ কেন এত? মাঝরাতে জামা সেলাই করবার ধুম কেন? আস্তে আস্তে একটু একটু করে অনেকটা বেদানার দানা ছাড়ানোর মতো লতিকা সব বলল অসিতকে। এছাড়া আর কি উপায় আছে? হাসপাতালের খরচ, রোগীর পথ্য, সংসারের অভাব অনটন সবই তো মেটাতে হবে। বাড়তি খরচ চোকাতে বাড়তি কাজ। সব শুনল অসিত, ছোট ছেলের রূপকথার কাহিনী শোনবার মতন। তারপর বললে, এবার আর ভয় নেই, আমি তো সেরে উঠেছি। বিড়বিড় করে লতিকাও উচ্চারণ করলে কথাটা। সত্যি আর ভয় নেই। সংসারের জোয়াল শক্ত কাঁধেই মানায়। কর্ষণ করবে পুরুষ, মেয়ে ছেলে বীজ বুনবে, বড় জোর আগাছা উপড়াবে এপাশ ওপাশ থেকে, আঁচলে করে জল ছিটিয়ে নরম করবে মাটি। দিন চারেক পর উঠে হেঁটে অসিত বেড়াতে শুরু করলো। এই ঘর থেকে ও ঘর, দেওয়াল ধরে নয়, শক্ত পায়ে, মেঝেকে মাড়িয়ে মাড়িয়ে। মাঝে মাঝে সহজ কাশি এলেই চমকে ওঠে। এদিক ওদিক দেখে ভয় ভয় থুতু ফেলে লতিকাকে আড়াল করে। না, মিথ্যা ভয়, ভয়ের কিছু নেই। তবু ছোট ছেলের মতন লতিকাকে আঁকড়ে ধরে, বলে, আমি সেরে গেছি লতা, সেরে গেছি না, একেবারে সেরে গেছি। ভুরু কুঁচকে লতিকা আলতো হাসে। মারে, গেছই তো, নিজে বুঝতে পারছো না? পারছে বই কি, একটু একটু পারছে। রাতের অন্ধকারে নিজের গায়ে মাথায় অসিত হাত বুলিয়ে বুলিয়ে দেখে। না, কোনো উত্তাপ নেই, স্বাভাবিক অবস্থা। বুকের উপর হাত চেপে চেপে দেয়। কই, কোনো ব্যথা নেই তো? নেই। আরও আশ্চর্যের কথা, পাঁজরের উপর মাংসের পলিমাটি পড়েছে। মেয়েদের ইশারা। এগিয়ে আসে লতিকা, মাথাটা রাখে অসিতের বুকের উপর। আধো আধো সুরে বলে, একেবারে ভালো হয়ে গেছো তুমি, কুলোর বাতাস দিয়ে রোগকে বিদায় করে দিয়েছি। অসিত লতিকাকে আরও কাছে টেনে আনে, বলে, কুলোর বাতাস দিয়ে কিনা জানি না, ডাক্তার বৌদি কি করেছে তাও জানি না। রোগ যদি পালিয়ে গিয়ে থাকে তো তোমার ভয়েই পালিয়েছে। মাঝে মাঝে অসিত এলোমেলো কথাও বলে। লতিকাকে আদর করতে করতে আচমকা বলে, আচ্ছা, এই যে এত কাছে তুমি আসো আমার, তোমার ভয় করে না? ভয়? ভয় কেন? রোগটা তো থাকতেও পারে ভেতরে। আবার যদি মাথা চাড়া দিয়ে ওঠে কোনোদিন? লতিকা একটা হাত দিয়ে অসিতের মুখ চেপে ধরে, কান্নায় ভেঙে পড়ে। থামো, থামো তুমি। ফের যদি এসব অলক্ষণে কথা মুখ দিয়ে বার করো তো আমার যেদিকে দু চোখ যায় আমি বেরিয়ে পড়ব, নয়তো পরনের কাপড় গলায় বেঁধে ঠিক ঝুলে পড়বো একদিন। কথা আর বাড়ায় না অসিত। লতিকা তো উদ্দেশ্য, নিজের মনের মধ্যে উঁকি ঝুঁকি দেওয়া ভয়কে অসিত টেনে হিঁচড়ে বার করতে চায়। অন্য লোকের চোখ দিয়ে তার স্বরূপ দর্শন। আর দিন চারেক, তারপরই অসিত বেরোবে অফিসে। হাতের কাজ লতিকা শেষ করে এনেছে। যে কটা জামা বাকি আছে একটু বেশি খেটেই সেগুলো প্রায় তৈরি করে আনছে। মাঝরাত অবধি জেগে জেগে মাথা গরম, ঘুমই হয় না, কেবল বিছানায় এপাশ ওপাশ, কপালে ঘাড়ে ঠান্ডা জল দিয়ে ঘুমের সাধনা। সেদিন অসিতকে খেতে দিয়ে একটু সকাল সকালই লতিকা স্নানের ঘরে ঢুকল। খোকন ঘুমিয়েছে, অনেকটা বাঁচোয়া। মাথা তেতে আগুন, কলের তলায় না পাতলে স্বস্তি নেই। তুমি বসে বসে খাও, আমি 5 মিনিটে স্নান সেরে আসছি। 5 মিনিট অবশ্য কথার কথা, মিনিট 15 কেটে গেল তেল মাখতে। তারপর সাবান দিয়ে তেল ওঠাতে আরো মিনিট 10।
কল খোলার মুখেই লতিকা থেমে গেল। অসিতের গলা। প্রথমে বোঝা গেল না। ভাতের গ্রাস মুখে দিয়ে কথা বলবার চেষ্টা। তারপর একটু কান পাততেই আওয়াজ স্পষ্ট। খোকন ঘুম থেকে উঠে এসেছে। অসিত তাকেই ডাকবার চেষ্টা করছে। লোভনীয় বিশেষণ, নানা রকমের শব্দ। খোকনের পায়ের আওয়াজও পাওয়া গেল। শরীর সামলে হেলতে দুলতে আসছে। এসো খোকনবাবু, দেখে দেখে এসো, সাবধানে। ব্যাস, এই তো চৌকাঠটা পার হয়ে। কল বন্ধ করে লতিকা চুপচাপ শুনল। আধো আধো মুখে ছেলেও উত্তর দিতে শুরু করেছে বাপের। ছাড়া কাপড় মুখে চাপা দিয়ে লতিকা হেসেই ফেলল। কি পাকা ছেলেই হয়েছে খোকন, সকলকে হার মানাবে। শুনতে শুনতেই লতিকার ভুরু কুঁচকে গেল। জলে ভরল দুটো চোখ। দ্রুত নিঃশ্বাসের ছন্দ। কোনো রকমের শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো দরজা খুলে। এসো খোকন, খাবে এসো, চট করে খেয়ে নাও। একটু জোর করল না লতিকা। বাবা ছেলের মাঝখানে গিয়ে দাঁড়ালো। অসিতের প্রসারিত হাতে ঝোলমাখা ভাত। খোকন অল্প হাঁ করে এগিয়ে আসছে। ঝাপটা দিয়ে লতিকা অসিতের হাত থেকে ফেলে দিল ভাতের রাস। কিছুটা থালায়, কিছুটা অসিতের কাপড়ে ছড়িয়ে পড়ল। তারপর ছোঁ মেরে খোকনকে তুলে নিল। কি গো, তুমি কি সর্বনাশ করছিলে বলো তো? জ্ঞান নেই লতিকার। হাঁপাতে হাঁপাতে বলল কথাগুলো। একটু একটু করে অসিত মুখ তুলে চাইল। প্রথমে ছড়ানো ভাতের দিকে, তারপর উত্তেজনায় আরক্ত লতিকার মুখের দিকে। আর কিছু অসুখ নেই, কোথাও কোনো সন্দেহ নেই। আগে হয়তো পারেনি, কিন্তু এইবার ঠিক সময় লতিকা সর্বনাশ ঠেকাতে পেরেছে। ভরাডুবি থেকে খুব বাঁচিয়েছে নিজের সংসার। কেমন লাগলো আজকের গল্প? হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প আরোগ্য, একটি মর্মস্পর্শী গল্প। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, আপনাদের মতামত আমার সাথে বিনিময় করুন। আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। প্রতীক্ষায় রইলাম আপনাদের মূল্যবান মতামতের। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।